যুগ পরে আমি মাঝে মধ্যে ম্যাপ দেখাই তোমাদের, ইতিহাস খুব ইম্পর্টেন্ট ম্যাপ, খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। আমার মতে বলে জিওগ্রাফি থেকেও ভাইটাল ইতিহাস। ইতিহাস হচ্ছে সমস্ত ধারাকে বদলাতে সাহায্য করে। আজ যদি ইউচি জাতি, কুষাণ জাতি, ঘুষ পর্বত পার করে ভারতের না আসতো, ভারতের ইতিহাসে এভাবে লেখা হতো, যদি অন্য জায়গায় চলে যেত, ভারতের ইতিহাসে এখনো হয়তো নিশ্চিত করে দিত। কুষাণ জাতিরাই ভারতবর্ষের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছে না? হ্যাঁ, যার সোনা আজকে এত ডিমান্ড, তারা বুঝতে পেরেছিল সেই টাইম। তাই না? ব্যাপারটা হচ্ছে এটাই, ইতিহাসের সেই প্রেক্ষাপট জানতে হবে ম্যাপ অনুযায়ী। কারণ ম্যাপে আমরা কোথায় আছি, আমরা বারবার খুব ইজিতে আমাদের ম্যাপে দিয়ে যাতে বোঝা যায় যেটা তেমন না। তোমাদের 10% যা আছে যেখানে বাংলা আছে তাই মানুষ, তোমাদের মেন কনসেপ্টটা বুঝতে হবে যে আমরা ম্যাপে কিভাবে এরকম এরকম হালকা বুঝি এরকম বুঝি খুব বড়। এমনি আমরা দিল্লি পেয়ে এখানে উপরে জম্মু কাশ্মীর পেয়ে যাই, রাজস্থান পেয়ে যাই, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পেয়ে যাই, গুজরাট পেয়ে যাই, এখানে মুম্বাই পেয়ে যাই, এখানে কেরালা পেয়ে যাই, এখানে হচ্ছে বাংলা পেয়ে যাই। এখানে হচ্ছে এই বাংলা, এখানে বাংলা গেলে আমাদের এই সমস্ত কার্যক্রম পরবর্তীকালে পাবো। ইংরেজরা যখন আসবে এইখান থেকে ঘটনা শুরু হবে, ইংরেজরা যখন আসবে, ঠিক আছে, এখানে ঘটনা শুরু হবে। এখন আমাদের পড়ে যাচ্ছে আমরা উত্তর ভারতে, মানে এই মিডিল পোর্শন থেকে এই উপর দিকের ঘটনা সব, ঠিক আছে। আমরা আগের দিন যেটা শেষ করেছি, আমরা হচ্ছে দ্বিতীয় চন্দ্র ওখানে এসেছিল, সব শক্তি পড়েছিল, খুব ভালো মনে আছে, সব শক্তি পড়েছিল। ভারতে যে সমস্ত বিদেশি শক্তি আছে তার মধ্যে ইম্পর্টেন্ট শক্তি নাম হচ্ছে শক, এবং সেই শক শক্তি নহপান সেই রাজ্যের প্রতিষ্ঠা করে এটা পরিচিত। করার পর দেখা যায় যে ভারতের যে সমস্ত বিদেশি তার মধ্যে শক একটা উল্লেখ্য এসে লুটপাট করে আবার চলে যাচ্ছে, এবং তাদের টাইম ফিল হচ্ছে। এবং পরবর্তীকালে দেখো এই সমস্ত ঘটনা আমরা পাবো কার বইতে, কার বইতে পাবো, ফাহিরের বই। ফাহিরের বইটার নাম কি? ফাহির কিংবা ঠিক আছে। এবার হচ্ছে যেহেতু বইটা কার লেখা, কার সময় এসেছিল, এগুলো মানে কি করবো, বারবার পড়তে পড়তে মনে থাকবে, বারবার পড়তে পড়তে মনে থাকবে, বারবার তোমাদের পড়াতে পড়াতে আমি একটা কথা বারবার টেনে নিয়ে আসি, একই কথা তোমাদের ভালো লাগতো উঠে নিয়ে আসি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জন্যই টেনে নিয়ে আসি। এর থেকে ভালো কমপ্লিমেন্ট এখনকার টাইম ফ্রেম আমার কাছে নেই। একটা ছেলে মেয়ে একটা মেয়েকে দেখার পর, কিংবা একটা ছেলে কিংবা যাই হোক, 2 দিন 3 দিন ঘোরার পর সে বলে দেবে তোমার কানের কাছে একটা তিল আছে, মাথার উপরে দুটো মুকুল আছে, সব বলে দেবে। ইচ এন্ড এভরি পার্ট সে জানে, কেন সে রিসার্চ করছে, কিভাবে যায়, কোথায় কোথায় পা ফেলে যায়, নুপুর কেন পড়েছে আজকে, আজকে কেন মেহেন্দি লাগিয়েছে। সেম টু সেম অপোজিট সাইডেও হয়, এমন নয়। 2 দিন সেই ছেলেটা যাওয়ার পর 3 দিন ছেলেটা যদি মনে না থাকে, তুমি কি ছেলেটা আজকে দেখে উপরে দাঁড়িয়ে আছে, কিভাবে মনে ধরে গেছে, ভাই তোমার কথা বলে মরবে কেন এখন, কত সুন্দর ছেলে। অর্থাৎ তোমার যেটা ভালো লাগবে তুমি তার সব ভালো, মানে সবকিছু মানে অ্যাকসেপ্ট করো। ব্যাপারটা হচ্ছে এটাই যে ভারতবর্ষের ইতিহাসে যারা যারা এসছে এবং সব সময় খুব উল্লেখযোগ্য রয়েছে। সবটা যখন ভারতবর্ষে আক্রমণ করেছে, ভারতবর্ষে এসে যে সমস্ত বিদেশি শক্তি মানে আমাদের সরকারি শক্তি, এই সব শক্তি যখন ভারতবর্ষে আক্রমণ করেছে, ভারতবর্ষের যে সমস্ত রাজা তখন রাজত্ব করেছিল তাদের হচ্ছে ভিতরে ইন্টারনাল সিস্টেম যে কতটা খারাপ সেটা সামনে চলে এসেছে। তাহলে ইন্টারনাল সিস্টেম কি করতে হবে, শক্ত করতে হবে। কাল যদি তোমাদের বাড়িতে কেউ হামলা করে আর দেখা যাচ্ছে ঘরের জানলা লাগানো, এখান থেকে দূরে ঢুকেছিল, ওপাশ থেকে হয়তো ঘরের একদিন ইট সাজিয়ে দিয়েছে, সেটা ভেঙে ঢুকেছে, তাহলে তুমি কি করবে, ওইগুলো আগে লোহা দিয়ে বসাবে, এই কাঠালি সেখানে সিমেন্ট দিয়ে ভালো করে গেঁথে দিবে, আছে বা আগে বলবে না। ভারতবর্ষের বিদেশ শক্তি যখন আক্রমণ করেছে, যে সমস্ত রাজাদের কথা পড়ে এসেছি আমরা, তারা সেই ইন্টারনাল সিকিউরিটিতে কত যোগদায়ী। এই সব শক্তি, ব্যাকটেরিয়া শক্তি এবং গ্রিক শক্তিদের আগমন ভারতবর্ষে হবে, তারপর থেকে এই রাজারা হবে না, এদেরকে আমাদের আটকাতে হবে। এবং এখান থেকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে গুপ্ত পিরিয়ড। আর এই গুপ্ত পিরিয়ডে আমাদের যদি প্রাচীনকালের ইতিহাস পড়ি, এবং প্রাচীনকালের গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, ঠিক এই কারণে ইন্টারনাল সিকিউরিটি, ইকোনমিক্স
এবং সাম্রাজ্য তিনটাকে সমানভাবে বজায় রেখেছে। একটা সাম্রাজ্য যদি খাড়া করে রাখতে হয় তিনটে জিনিস রাখতে হবে। প্রত্যেকই বাড়িতে, তোমার বাড়িতে যদি একটা মানে অ্যারিস্টোক্রেসি লাইফ, বড়লোক লাইফ যদি লিড করতে হয়, ইনকাম করতে হয়, লেভেল রাখতে হবে, পরবর্তীতে যদি মান সম্মান অপমান না করতে পারে সেই জায়গা তো বজায় রাখতে হবে। তুমি প্রচুর টাকা ইনকাম করলে, ঠিক আছে, বড় বাড়ি বানিয়েছে, রাস্তায় চলে যাচ্ছে, সেই জায়গাটা তৈরি করতে হবে। কিছু কিছু লোক বলে দেবে কোটিপতি বাড়িতে হচ্ছে, এত নাকাচার হাতে গেল লোক দেখলেই পিছনে লাগে ঘটনা এমন নামে বলে, মানে যাতে ওই হিসাবে অর্থাৎ তিনটে জিনিসের সমান গুরুত্ব রয়েছে, তিনটে জিনিসের সেম সেম গুরুত্ব, ইকোনমিক্স, ইন্টারনাল সিকিউরিটি, সাম্রাজ্য। আর দম হবে না তুমি ওখানে যাওয়ার পর কেউ পিছনে টুন কেটে কথা বলবে, আজকে টোলে কাল সাম্রাজ্য দেবে। এই যে বিদেশ শক্তি এসছে কেন, এসছে এই যে ভারত যে ইন্টারনাল সিকিউরিটিকে উজ্জ্বল করে প্রত্যেকে আমি রাজা মহারাজা মহেন্দ্র তখনকার টাইমে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, সেটা হচ্ছে যদি কোনো ভারতীয় রাজা বিদেশি শক্তিকে হারায় সে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে। আর একমাত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে এমন ব্যক্তি সবকে পরাজিত করেছিল, তাই তিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছেন। আমাদের কোশ্চেন আছে গুপ্ত রাজাদের মধ্যে যিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন, আমরা ম্যাক্সিমাম ভুল করে আসি, কারণ আমাদের ফ্যাক্ট মনে থাকে, আমাদের এমসিকিউ পড়ে যায়, হ্যাঁ পড়েছি পড়ে আরে পরীক্ষা হয়ে গিয়ে মিশন বুঝতে কেন হচ্ছে, মিসটা হচ্ছে এই জন্যই আমি পড়ে যাচ্ছি মুখস্থ করে যাচ্ছি, সিকুয়েলে কোনো গুরুত্ব দিচ্ছি কোন ঘটনা পড়ে কেন হচ্ছে। এতক্ষণ যে সামনে পড়েছিলাম তাদের ইন্টারনাল সিকিউরিটি স্ট্রং ছিল না, এখন যে যেগুলো পড়ো তাদের ইন্টারনাল সিকিউরিটি খুব স্ট্রং, এবং তাদের মধ্যে প্রথম আমরা যাকে পেয়েছিলাম তাকে পাবো আমরা বুদ্ধ ধর্মের প্রথম কে শ্রীগুপ্ত, তার শুধু চন্দ্রগুপ্ত থেকে মেন শুরু হয়। কি বলেন শ্রীগুপ্ত ঘটোৎকচ এই সমস্ত গল্প হয়ে গেলে তারপরে তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত, প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত সমস্যা তেমন ইম্পর্টেন্ট ঘটনা নেই, ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত হলো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু ইন্টারনাল সিকিউরিটি আমরা বারবার বললাম যে গুপ্ত সাম্রাজ্যকে বারবার আমরা বলেছি যে স্বর্ণযুগ, স্বর্ণ পিরিয়ড, তাই তো স্বর্ণ পিরিয়ড বলা হয়েছে, কিন্তু এই শ্রীগুপ্ত যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি অতটা জোরদারি এবং তার ক্ষেত্রে অত বিস্তারিত দেখবো না, একটাই কোশ্চেন এখানে তারা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলছে। উল্লেখযোগ্য রাজা আমরা প্রথম পেয়ে যাওয়া হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এই সময় ইন্টারনাল সিকিউরিটি তার আগে আমরা দেখে দিয়েছি কি কি ছিল, আক্রমণ হচ্ছে শক আক্রমণ হয়েছে, ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে, গ্রিক আক্রমণ হয়েছে, এবং এই প্রত্যেকেই জানো এই আক্রমণ প্রচুর ধন সম্পত্তি লুট করে নিয়ে গেছে, তাই তো, এবং প্রত্যেকটা লুট করে নিয়ে গেছে এখান থেকে নিয়ে এগিয়ে গেছে, তাই না। মেন ব্যাপার হচ্ছে যদি আমাদের এই জায়গাটাকে আটকাতে হয়, আমি এখানে বসে শাসন করবো, আর যদি আমাকে এখানটা আটকাতে, তার মানে এই যেখানে যে সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যে আমার কন্ট্রোল থাকতে হবে, তাই না, যেমন আমার কন্ট্রোল থাকতে হবে। চন্দ্রগুপ্ত সেটা ফিল করবে, ফিল করার পর এই গুপ্ত পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে ম্যারেজ অ্যালায়েন্স, অর্থাৎ বিবাহের মাধ্যমে রাজ্যগুলির মধ্যে সম্পর্ক স্থাপন। ম্যারেজ অ্যালায়েন্সের মূল উদ্দেশ্য হচ্ছে বিবাহের মাধ্যমে রাজ্যগুলোর সম্পর্ক। তাহলে তোমার যদি এখানে বাড়ি আর তুমি বিয়ে করলে কোথায়
কাকদ্বীপ। তার মানে কাকদ্বীপেও তোমার জানা পরিচয়ের সংখ্যা বাড়বে। ওখানে যদি কেউ তোমার নামে খোঁজ করে ওখানে মারতে হবে, ওখানে হ্যালো পালিয়ে যা, বলবেই না তুমি এখান থেকে যাচ্ছে। এই প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করে কাকে? উল্লেখযোগ্য যে বিবাহ সেটা হচ্ছে কুমারদেবী, তাই তো? হ্যাঁ। উল্লেখযোগ্য এখন কুমারদেবী বিবাহ, ঠিক আছে? উদ্দেশ্য একটাই, ইকোনমি আসলে ইন্টারনাল সিকিউরিটি। অর্থাৎ যে সমস্ত সাম্রাজ্য তাদের বিপক্ষে যাচ্ছে তার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ। এবং আমরা জানি আমাদের কিছু দিয়ে এই জন্য এখন কি অনেক কটা বিবাহ করেছে বিভিন্ন প্রদেশে, এখানে কি করেছে, এখানে কি করেছে, এই বিহার বৈশাখীতে বিয়ে করেছে। এবং এই কুমারদেবীর পরবর্তী যে পুত্র মানে নাতিপুতি বেরোবে তাদের মধ্যে আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম, তাই না? দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বলা হয়? লিচ্ছবি লিচ্ছবি দৌহিত্র। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরবর্তী রাজা সমুদ্র। কারণ উনি লিচ্ছবি বংশীয় এই হিন্দ রাজকন্যা এনাদের যারা আছে তাদের নাতি ছিল বলে বলা হয়। হ্যাঁ, তো দৌহিত্র মানে হচ্ছে নাতি, দৌহিত্র মানে নাতি। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ঘটনা হচ্ছে প্রভাবতী দেবী, প্রভাবতী দেবী তার কন্যা দেবী। আচ্ছা, লিচ্ছবি রাজকন্যা কুমারদেবী বিবাহ করে চন্দ্রগুপ্ত মৌর্য, এই প্রথম চন্দ্রগুপ্ত কি করলে যে ইন্টারনাল সিকিউরিটি অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের, এই রাজ্যের উত্তর ভারতে যেহেতু কথা হচ্ছে, দক্ষিণ ভারতে কোনো গল্প নেই, দক্ষিণ ভারতে গল্প একটু পরে আসবে, সমুদ্রগুপ্ত টাইম ফ্রেমটা আসবে। প্রত্যেক রাজ্যে যে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, ফলে প্রত্যেক রাজ্যে যেখান থেকে সব ব্যাক্ট্রিয় গ্রিকরা এসেছিল সেই সব রাজ্যে রাজার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ, ফলে ওখান থেকে যে বিপদ হয়েছে সেগুলো আসা বন্ধ। দেখতে হতো গুপ্ত পিরিয়ডে সেই উল্লেখযোগ্য আক্রমণ আমাদের নেই, হ্যাঁ, উল্লেখযোগ্য আক্রমণ নেই। দ্বিতীয় যে ব্যাপারটা, গুপ্ত রাজের মধ্যে এই যখন ইন্টারনাল সিকিউরিটি স্ট্রং হয়ে গেল, আমি দ্বিতীয় পয়েন্ট বলেছিলাম যে তোমাদের হচ্ছে ইকোনমি, টাকা দরকার। আর টাকা কোথা থেকে আসবে? এটা বিদেশে কি টাকা আনতে পারবে না, বিদেশে প্রসেস নেই। দেশের যে সমস্ত সম্পদ রয়েছে মহাসাগরে বিদেশে বিক্রি করতে হবে, বিদেশে তারা লোক কিনে যাবে। দক্ষিণ ভারতে ছিল অনেক মশলা, তাই দেখবো যে উত্তর ভারতের রাজ্যের দক্ষিণ ভারতে আসার একটা প্রবণতা দেখতে পাবো, ঠিক আছে? তো এখানে আমি চলে গেলাম যে কুমারদেবীকে বিবাহ করে চন্দ্রগুপ্ত ইন্টারনাল সিকিউরিটি স্ট্রং করলেন, আর করলেন ইকোনমিকে বৃদ্ধি করার জন্য দক্ষিণ ভারতে নজর দিলেন। যাইনি, দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো শক্তিশালী রাজ্য রয়েছে সেই রাজ্যগুলো নজর দিলেন। দক্ষিণ ভারতের এত ইকোনমি উন্নত, সেটা আমরা পরবর্তী দক্ষিণ ভারতের সাম্রাজ্য পড়বো, দেখবে বড় বড় মন্দির সব তৈরি হয়ে আছে, বিশাল কারুকার্য, পয়সা দিলে এমনি হয়েছে, আমার ওখানে ইনকাম হয়। তুমি এখানে দাঁড়িয়ে দেখছো যে সাউথে কোনো ভালো ভালো মন্দির তৈরি কিছু, কিন্তু কিশোরনগর দিকে চলে যায় বিশাল বিশাল মন্দির, আশ্চর্য করা মন্দির, কোথায় এমনি হচ্ছে? ওখানে ইকোনমি অনেক সলিড, আমাদের ইকোনমি অনেক সাউথের ইকোনমি, আমাদের ইকোনমি কোথায় কলকাতায় ডিপেন্ড করে, কলকাতা থেকে কাজ করে আসলে তবে টাকা ইনকাম হবে। ওদিকে ঘরে ঘরে ইনকাম করছে, কেউ পাট করছে, কেউ পুকুর তৈরি করছে, মাটির পুকুর বিখ্যাত, সবজি থেকে শুরু করে ফুল চাষ থেকে শুরু সবকিছু ঘরে বসে ইনকাম করছে। তারপরে ওদিকের যে মন্দিরগুলো দেখবে অনেক বেশি, অনেক বেশি খরচা করতে হবে। আমাদের একটা মন্দির যখন বেশি খরচা করবে, 5 জন মিলে 500 টাকা করে কিনে দেবে, পরে ইচ্ছা করে দাম ঘুরে আসবে। অর্থাৎ ইকোনমিটা এই জন্যই দরকার। দক্ষিণ ভারতে বাতাবি চালুক্য বংশে যে সমস্ত কোনারকের সূর্য মন্দির পাবো, তারপর শুরু করে যে সমস্ত মন্দির পাবো, তারপর অজন্তা ইলোরার যে গুহা, ধাপ কেটে 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 তৈরি করে, তো ওগুলো তো মানুষ কেটেছে, মহাবলীপুরের রক, এইগুলো সব আমাদের দক্ষিণ ভারতে যখন বাতাবি চালুক্য বংশ, পল্লব বংশ,
তারপরে আপনার ওই পুরী জগন্নাথ কাঞ্চি পল্লী বংশ ওইটা সেই তো অনন্ত গঙ্গ ছোট আহ, অনন্ত বর্মন ছোট গঙ্গ বঙ্গ। এই যে বিভিন্ন মন্দিরগুলো নামগুলো প্রচুর আছে। দক্ষিণ ভারতে একটা জিনিস সবচেয়ে বেশি নাম আছে, সেটা হচ্ছে কোন মন্দিরগুলো কার মন্দির, কার টাইপের কোন বংশ রাষ্ট্রকূট বংশ, পল্লব বংশ, ঠিক আছে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর আমরা যাকে দেখো তিনি হচ্ছেন কি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত। আর সমুদ্রগুপ্তের উল্লেখযোগ্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে তোমরা যে কোনো বই খুঁজবে এখানে একটা পয়সার উপরে কি দেওয়া রয়েছে, একটা বীণাবাদ বীণাবাদ। দেবব্রত এই জন্য বলা হয় যে গুপ্ত সম্রাটের মধ্যে কে সঙ্গীতে অনুরাগী ছিলেন, তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। দন্তস দিয়ে সঙ্গীতে মনে রাখবে তোমাদের ভালো হবে। সমুদ্রগুপ্তকে কি কি বলা হয় উপাধি? ভারতের নেপোলিয়ান ভারতের নেপোলিয়ন মানে কেন বলা হয়? নেপোলিয়ান যেমন ওখানে রাজ্য বিস্তার করেছিল বা যে যা উনি ঘটনা ঘটিয়েছিল ইনিও এখানে ঠিক ঠিক সেরকম করেছিল, যেমন দক্ষিণের 12টা রাজ্যকে নিয়ে নিয়েছিল নিজের দখলে। এই যে প্রথম বললাম আমি, চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্র দক্ষিণ ভারতের দিকে নজর দিয়েছিল, সমুদ্রগুপ্ত কি করেছে দক্ষিণ ভারতেও ক্যাপচার করেছে। তাহলে ইকোনমি এই এই আছে, ইকোনমি এখানে সাম্রাজ্য বিস্তার করেছে ঠিক, কিন্তু ইকোনমি আছে এখানে, এটাকে ক্যাপচার করতে হবে। মানে 12টা রাজ্য নিল, তারপরে ওইদিকে উত্তর ভারতের 9টা রাজ্য নিয়ে নিল, নিয়ে আবার দু জায়গায় দুটো আলাদা আলাদা কর বসালো। বুঝতে পেরেছো? এই যে ঘটনাগুলো ওগুলো ওখানে নেপোলিয়ান করেছে, এই যে এখানে সমুদ্রগুপ্ত করেছে। নেপোলিয়ন চলে, নেপোলিয়ন যখন ইয়ে পড়বে দেখবে যে আমরা যখন বিশ্বের ইতিহাস পড়বে, বিশ্বের ক্লাস 9 এ রয়েছে, বিশ্বের ইতিহাস 9 এর বইয়ে পড়বে। এই যে সমস্যা আমি বারবার বলি যে এই বইগুলো তোমরা দেখে নেবে, ওতে কিছু কিছু অল্প জিনিস দেওয়া থাকে যেগুলো তোমাদের কাজে লাগবে। কেন নেপোলিয়ন পড়ছে, কেন আলেকজান্ডার পড়ছে, কেন আর্কিমিডিস পড়ছে, ভ্যালুয়েশন কি হবে? ওদের ভ্যালুয়েশন হচ্ছে যখন ওই টাইম পিরিয়ড হচ্ছে সেগুলো ভারতবর্ষে কপি করার চেষ্টা করা হচ্ছে। তো ভারতকে কি মানে এ বলতে পারতো যে আলেকজান্ডার কি বলতে পারতো, কিংবা এদের বলতে পারতো যে এটা হচ্ছে ইউরোপের হচ্ছে সমুদ্রগুপ্ত। আমরা ওদেরকে দেখে কপি করছি, মানে এই সাম্রাজ্য বিস্তার ওদের কাছে জানার পর আমরা এখানে সেই বিস্তারটা করার চেষ্টা করি, তাই আমাদের ওদের সঙ্গে তুলনা করা হচ্ছে। কুমারদের নাতি কুমার দেবীর ছেলে তো, কুমার দেবীর বাবার নাতি, যেহেতু ওদের বংশোদ্ভূত কন্যা কুমার দেবী, তার বাচ্চা হচ্ছে, তাহলে ওদের নাতি হচ্ছে, সেই জন্য তো ওদের ওদের দৌহিত্র বলছে। কুমার দেবীর নাতির কথা বলছে। সমুদ্রগুপ্ত কেন কুমার দেবীর নাতি হতে যাবে? এটা তো ওনার ছেলে ছিল। আমি বুঝতে পারছি আপনার স্ত্রী, আপনার স্ত্রীর একটা ছেলে হয়েছে, তাহলে সেটা আপনার শ্বশুরের তো নাতি হবে। আমি তো আপনার শ্বশুরের যখন বংশ বলে বলছি, তাহলে আমি তো বলবো যে ওই বংশের দৌহিত্র। ওই বংশের নাতি বলছো, তাই তো? লিচ্ছবি বংশ, এই লিচ্ছবি আজকাল যে দু লিচ্ছবি বংশের নাতি বলছো, কারণ তো কুমার দেবী, লিচ্ছবি দৌহিত্র। কুমার দেবীর ছেলে, হ্যাঁ, তাই তো? আচ্ছা, সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে লিচ্ছবি দৌহিত্র। এই লিচ্ছবি দৌহিত্র কোশ্চেনটা বারবার রিপিট করেছে, যে কোনো পরীক্ষায় রিপিট করেছে। গুপ্ত পিরিয়ড থেকে যে কোশ্চেনটা বারবার রিপিট করেছে, লিচ্ছবি দৌহিত্র নিচে যে গুপ্ত সম্রাটকে বলা হয়, এটা বারবার রিপিট করেছে, বিভিন্ন পরীক্ষায় রিপিট করেছে, এমনকি সেন্ট্রাল পরীক্ষায় এটা রিপিট করে দেওয়া হয়। এখানে এই কোশ্চেনে বলা হয় লিচ্ছবি দৌহিত্র বলা হচ্ছে সমুদ্রগুপ্ত থেকে, কুমার দেবীর হচ্ছে সন্তান বলা হচ্ছে। যেহেতু লিচ্ছবি বংশ বলছো, তাই লিচ্ছবি বংশের নাতি নাকি। আর দৌহিত্র মানে হচ্ছে পুত্র। আবার দৌহিত্র শব্দকে নাতিপুতি হিসেবে ব্যবহার করে, পুত্রের পুত্র বা পুত্রের কন্যা, নাকি? কন্যার পুত্র, পুত্রের কন্যা, হ্যাঁ। যা দৌহিত্র যখন বাংলা তোমরা এতে পড়বে, এক্সাইজ কনস্টেবল যখন বসবে, ওটা কি এক্সারসাইজ কনস্টেবলটা? বিভিন্ন জায়গায় দেখেছো তোমরা হচ্ছে ফরেন লিকুয়ার সবাই এফএল সম্পর্কে আছে, মদের দোকান যেটা, হ্যাঁ, এফএল সম্পর্কে মানে ফরেন লিকুয়ার মানে বিদেশি মদের দোকান।
ওই বিদেশি মদের দোকান ওখানে যে কর্মী নিয়োগ অর্থাৎ ওদেরকে কন্ট্রোল করার জন্য যে পুলিশ নিয়োগ ওদের বলা হয় এক্সাইজ কমিশন। তাহলে আবগারি পুলিশ আলাদা? ওটাই আবগারি পুলিশ, এক্সাইজ ইংলিশে, বাংলায় হচ্ছে আবগারি। ওটাই শুনেছি। ওতে বাংলায় 50 নম্বর কোশ্চেন থাকে আর ওতে সমর্থক শব্দ থাকে, সেখানে দৌহিত্র পাবে। সেখানে অপশন থেকে তোমাকে বুঝতে হবে এর উত্তর কোনটা আছে না কোনটা দেওয়া আছে। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বুঝা গেছে? আচ্ছা, লিচ্ছবি দেখো, লিচ্ছবি বংশের নাতিপতি পাওয়া গেল আর কুমারদের হচ্ছে সন্তান পাওয়া গেল হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত একমাত্র ব্যক্তি যিনি দক্ষিণ ভারতে কব্জা করেছিলেন, দক্ষিণ ভারতের সাম্রাজ্য কিন্তু কব্জা করেছিলেন। তার ভারতে নেপোলিয়ন বলা হচ্ছে, কে বলছে এটা? ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। আগে কোশ্চেন আমি দেখেছি ভারতের নেপোলিয়ন কোন সম্রাটকে বলা হয়, ঠিক আছে? ভারতের নেপোলিয়ন বলা হয় কোন গুপ্ত শাসককে, কোন শক শাসককে, কোন ব্যাকট্রিয় শাসককে, কোন হচ্ছে গ্রিক শাসককে। কোশ্চেন মডিফাই হচ্ছে। আগে ডাইরেক্টলি কোশ্চেন করতো যে ভারতের নেপোলিয়ন নিচের যে শাসককে বলা হয়, এখন বলে কোন বংশের শাসকের নাম বলছে। তো কোশ্চেন যেহেতু মডিফাই হচ্ছে, তোমরা পড়াশোনা সেকেন্ড টাইপের করবে যাতে তোমাদের কোশ্চেনটা আয়ত্তের মধ্যে হয়। আচ্ছা, ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে তিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন। অশ্বমেধ যজ্ঞের কনসেপ্ট কেমন ছিল জানা আছে? অশ্বমেধ যজ্ঞের কনসেপ্ট তোমরা পাবে মহাভারত। অশ্বমেধ যজ্ঞে যখন একটা সাম্রাজ্য, তুমি একটা সম্রাট ঘোষণা করে দাও, তুমি হচ্ছে দক্ষিণ ভারতের সম্রাট আর তুমি খুব প্রতাপশালী, দোর্দণ্ড প্রতাপ, প্রচন্ড প্রতাপ, বাংলা দোর্দণ্ড প্রতাপ বলা হয়। তো প্রতাপশালী রাজা তুমি কি করলে যে আমি অশ্বমেধ যজ্ঞ করতে, আর তুমি কি করলে একটা ঘোড়া কিনে নিয়ে আসে, ঘোড়াটাকে তোমার নাম করে পুত্র দিয়ে ছেড়ে দিবে। যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্যটা তোমার হয়ে যাবে। আর যদি সেই রাজ্যের ক্ষমতা থাকে তাহলে ওই ঘোড়াকে আটকে দেবে। আর আটকে যদি তুমি ওর সঙ্গে যুদ্ধ করে ওকে জিততে হবে, না তোমার এই সাম্রাজ্যে যে তোমাকে শাসন করে তোমার সাম্রাজ্যের ইয়ে থাকবে, সম্মান থাকবে। ওই ঘোড়া যত দূর যাবে যতদিন আটকাচ্ছে সেই সাম্রাজ্য হচ্ছে তোমার বলে ঘোষণা হবে। এবার ধর তুমি প্রচন্ড প্রতাপ আর তুমি এখানে ঘোড়া ছেড়ে দিবো, এই না আটকাশ না আটকাশ, মানে তোমরা সবাই বর্ষটা শেয়ার করবে। যত দূর যাবে যাওয়ার পরে ঘোড়া নিয়ে এসে বধ করা হতো, বলি দেওয়া হতো। এই জন্য বলা এটা অশ্বমেধ যজ্ঞ। ওই যজ্ঞতে একটা একে বসতে হতো, ওই যজ্ঞতে বসতে হতো একটা যে নতুন হচ্ছে শাসক, একটা বংশের হচ্ছে শাসক হতো। মহাভারত থেকে বিভিন্ন সিনেমাতে রয়েছে। তোমার হচ্ছে ঠিক করে মনে হয় শুনেছিলাম। কিছু শুনে থাকো, কিন্তু কিছু সিনেমা দেখো, সিনেমাতে কিছু কাহিনী নেওয়া থাকে। তো ওই যে কনসেপ্ট যে যজ্ঞ করতে একটা প্রথম শাসক হলো, বাজিরাও মস্তানি সিনেমা থেকে কনসেপ্ট করেছে। বাজিরাও, দ্বিতীয় বাজিরাও যখন সম্রাট হবে এই যজ্ঞ করতে তাদের উন্নতি হবে। ওই যে কনসেপ্ট অশ্বমেধ যজ্ঞ হচ্ছে গুপ্ত সম্রাট ইনি করেছেন। অশ্বমেধ যজ্ঞ করে সর্বরাজ্যচ্ছেদা, সমস্ত রাজ্যে তার অধিকার বিস্তার করেছিল, একচ্ছত্র অধিকার। ওই জন্য আমরা সর্বরাজ্যচ্ছেদা বলা। গুপ্ত সম্রাটের মধ্যে যিনি সর্বরাজ্যচ্ছেদ উপাধি গ্রহণ করে তিনি হলেন কুমারগুপ্ত শ্রীগুপ্ত চন্দ্রগুপ্ত।
বুঝেছে? এরকম করছে। আরো অনেক নাম রয়েছে, দুটি মিলিয়ন বাকিগুলো বই দেখি অপ্রতিরোধ। এইটা কি দেয়? গুপ্ত সম্রাটের মধ্যে কবিরাজ যাকে বলা হতো তিনি হচ্ছে সমুদ্রগুপ্ত। আর সমুদ্রগুপ্তের উল্লেখযোগ্য লেখা হচ্ছে কৃষ্ণ চরিতম। আর তিনি যে দক্ষিণ ভারতে এতগুলো রাজ্য জয় করেছিলেন, কোন রাজ্যের সঙ্গে কি সম্পর্ক স্থাপন করেছেন তার টোটাল ডিটেলস পাওয়া যায় এই গ্রন্থের মধ্যে। কৃষ্ণ চরিতম। তিনি এটা হচ্ছে উত্তর ভারতের দক্ষিণ ভারত, তিনি কোন ভারতের শাসক তিনি? হ্যাঁ? উত্তর ভারতের শাসক, যিনি প্রথম দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেছেন। উত্তর ভারতের দুটো শাসক একমাত্র দক্ষিণ ভারতের সাম্রাজ্য, তার মধ্যে একজন হচ্ছে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় হচ্ছে প্রথম পুলকেশী। তাই তো? হ্যাঁ? দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তারকারী শাসক এক সমুদ্রগুপ্ত, পাশেই লিখে রাখা হচ্ছে প্রথম পুলকেশী। দুটো ব্যক্তি। কিছু কিছু কোশ্চেন আবার জোড়ায় জোড়ায় কোশ্চেন করবে। নিচের যে ব্যক্তিরা দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেছে। প্রথম বলে গেছে। প্রথম পুলকেশী। উত্তর ভারতের শাসক যে দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেছে। দুজনের নাম পাওয়া যায়। উত্তর ভারতের শাসক সমুদ্রগুপ্ত, দ্বিতীয় হচ্ছে প্রথম পুলকেশী। বুঝলে? আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের সভাপতি নাম হচ্ছে হরিসেন। হরিসেনের বানানটা খেয়াল রাখবে। স রহস্য, বয়ে শূন্য রহস্যই পেট কাটা মতন। হরিসেন। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সহকবি। তিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছেন। আর এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের সমস্ত সাম্রাজ্য বিস্তার, বিবাহ, তার সাম্রাজ্যের যে গঠন, বিভিন্ন গঠন রয়েছে, তোমরা যখন ডেসক্রিপটিভ পড়বে তখন দেখবে এটা পড়তে হবে যে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার কিভাবে কিভাবে কি কি পয়েন্ট রয়েছে। যেমন আমরা আকবরের যখন সাম্রাজ্য বিস্তার করি, অর্থনৈতিক বিস্তার, রাজনৈতিক বিস্তার, বিবাহ বন্ধন বিস্তার, এই যে বিস্তারগুলো তখন ডিটেলসে পড়তে। হরিসেন যে হচ্ছে কি, এরা হচ্ছে সভাপতি, সমুদ্রগুপ্তের সভাপতি। তিনি লিখেছেন কি এলাহাবাদ প্রশস্তি। বুঝেছ? সমুদ্রগুপ্তের সভাপতি যিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছেন। গুপ্ত সাম্রাজ্যের যত সমস্ত শাসকদের প্রত্যেক কিসের উপাসক? কিসের পূজা করত? শিবের পূজা করত। প্রত্যেকে শিবের পূজা করত। একমাত্র ব্যক্তি দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিষ্ণুর উপাসক। বুঝা গেছে? বিষ্ণুর উপাসক। লেখাটা প্রথমে লিখবো আমরা।
12টা রাজ্য ওইগুলো কি দেয়? মানে সাধারণ জানে, তবে ইউপিএসসি বিশেষ লেভেল যদি পরীক্ষা বিশেষ লেভেল বলতে একটু আপার লেভেলে দাও তখন কিন্তু দেবে কোর্স আপার লেভেলের কথা বলছি। সাধারণ নর্মাল লেভেলের এই যে 100 নম্বর কোর্সের সাধারণত জিজ্ঞেস করে, কারণ জিজ্ঞেস করে যায় অনেক জায়গায় কোশ্চেন থাকে। পরবর্তী শাসক জগন্নাথ হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য বলা হচ্ছে যে কোন ভারতবর্ষের শাসক যে প্রথম বিদেশিকে পরাজিত করেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার পর তার নাম উপাধি হয়েছিল বিক্রম। কাকে হারিয়েছিলেন? সব জাতি, যে সব জাতি ভারতে বারবার আক্রমণ করতো তাদেরকে প্রথম পরাস্ত করেছিল, শব্দের উচ্ছেদ করেছিল বলে এর নাম উপাধি হচ্ছে সকালী। তাই তো উপাধিগুলো লিখে নেওয়া যাক। বলা হচ্ছে কি সকালী, কেন বলা হচ্ছে? শব্দের উচ্ছেদ করেছিল। এবার আমরা একটু জেনে নেবো যে শব্দের কেন উচ্ছেদ করেছিল। ঠিক এরকম জায়গায় একটা সাংবাদিক রয়েছে, আমাদের নাম হচ্ছে হ্যাঁ না দক্ষিণ বলতে জানো, যেখানে আমরা ভূগোল যখন পড়বো দেখবো হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি পড়বো। দাক্ষিণাত্যের মালভূমি জিওগ্রাফি পড়ার ভারতের ভূগোল যদি পড়ে আসবে ওইখানে ভূগোল পড়তে গিয়ে তোমরা একটা যাবে দাক্ষিণাত্যের মালভূমি ঘাপ কেটে কেটে ডেকান ট্রাপ বলা। এই জায়গাটা পড়তে ডেকান নাম ডেকান নাম এই রাজ্য হচ্ছে বাঁকা। আর বাঁকাটা রাজ্যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার মেয়েকে বিবাহ দিয়েছে কিনা কোইন্সিডেন্ট। এই যে শক জাতি যারা এসেছিল এদের সম্পর্ক, ফলে যেহেতু এনার মেয়ে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এনার স্বামীকে হত্যা করে, মহাবতীর স্বামী মারবে, ফলে বাবা কি জানে মেয়ের যে হত্যাটা খুবই অর্থ রেগে মেগে এই কোন শব্দগুলো উচ্ছেদ করেই ছাড়তে হবে। তিনি চেয়েছিলেন যে এই দক্ষিণ ভারতে যদি আমাদের কন্ট্রোল রাখতে এই রাজ্যটা আমার থাকতে হবে, সেই উদ্দেশ্যে মেয়েকে বিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে স্বামীকে হত্যা করা হয়, করলেন শকরা। শকদের তিনি কি করলেন? ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে ছাড়লেন, বলে জানবেন সকালী। এই দক্ষিণ ভারতে যাওয়ার কোনো বাধা থাকলো না, দক্ষিণ ভারতে যাওয়ার বাধা থাকলো না। আর এই ঘটনা কিভাবে ঘটেছে? তিনি নিজে বউ সেজে গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করেছে। হ্যাঁ ঘটনা কি যাচ্ছে? প্রভাবতী নিজে হয়তো বউ সেজে ওদের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধ করেছে। আর এই ঘটনা লিখেছেন হচ্ছে বিঠাব দত্ত, একটা নাটক লিখেছে। এই বিষয় নিয়ে দেবী চন্দ্রগুপ্ত নাটকটা লিখেছে বিঠাব দত্ত, আর তাকে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কেন্দ্র করে। আর শব্দের উচ্ছেদ কেন সরকারি উপায় ধারণ করলো, এই হচ্ছে আমাদের মোটামুটি দৃষ্টিকোণ। বেশি কিছু যাবো না আমরা ওদিকে। দেবী চন্দ্রগুপ্ত নাটকটা বারবার আছে, দেবী চন্দ্রগুপ্ত নাটকটা কাল, ঠিক আছে? দেবী চন্দ্রগুপ্ত নাটকটা কাল বিঠাব দত্ত। বিঠাব দত্ত আরো নাটক রয়েছে, নাটক নাম মুদ্রা, তাই তো? আরেকটা নাটক আছে মৃচ্ছকটিকম, শূদ্রকেন্দ্র। মৃচ্ছকটিকম হচ্ছে শূদ্রকেন্দ্র। এই বইগুলো গুপ্ত সাম্রাজ্যে পড়বে, এগুলো পাশে পাশে লিখে রাখবে সাইডে করে। যখন যদি পরবর্তীকালে ভুল করেও একবার বইটা কোনো খাতাটা পড়ো যেন মাথায় থাকে একবার। এই নাটকটা বিশাখ দত্ত লিখেছে, এইটা লিখেছে সূত্রক লিখেছে, এটা কালিদাস লিখেছে, এটা চরক লিখেছে, ঠিক আছে? কালিদাস কিসের জন্য বিখ্যাত? ভারতের শেক্সপিয়ার মানে কি ভালো সেক্স করতে পারতো?
শেক্সপিয়ার। শেক্সপিয়ার যেরকম সুন্দর নাটক লিখতো, এ লিখতো, আমাদের ভারতের কালিদাসও লিখতো। শেক্সপিয়ার হচ্ছে বিখ্যাত নাট্যকার, ইংলিশ জগতের হচ্ছে প্রাণ। শেক্সপিয়ারের ম্যাকবেথ, তারপরে আরো কত সব আছে। ইংলিশে যে সমস্ত নাটক লিখেছেন তিনি হচ্ছে উল্লেখযোগ্য, তিনি হচ্ছে শেক্সপিয়ার। আর তার মতো উল্লেখযোগ্য নাটক, মৌলিক নাটক লিখেছেন তিনি হচ্ছেন কালিদাস। কালিদাস। আর এই কালিদাস প্লাস আরো 8 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন বিস্তার। কেউ কবিরাজের বিস্তার, ধন্বন্তরী, এই যে ধন্বন্তরী জায়গা, এই ধন্বন্তরী যে জায়গা ব্যক্তি ছিল তার নাম হচ্ছে ধন্বন্তরী বলে নাম, তার নাম হচ্ছে জায়গা নাম হবে। তিনি কবিরাজে খুব পারদর্শী ছিলেন, কবিরাজ। কেউ 9 জন ব্যক্তি ছিলেন যার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্যটাকে আলোকিত করেছিলেন, অর্থাৎ কেউ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য। কালিদাস নাটক লিখে সাহিত্য পারদর্শী, কবিরাজ পারদর্শী, কেউ কেটে গেছে, গুটি লাগিয়ে, মানে যখন যার দরকার তুমি পেয়ে যাচ্ছ। তোমার বাড়িতে যদি 5 জন লোক থাকে, লিখতেও পারে ভালো, ভালো ইলেকট্রিক মিস্ত্রি, ভালো প্লাম্বার, ভালো হচ্ছে ড্রাইভার চালাতে পারে, প্লেন চালাতে পারে, প্লেন চালাতে এখন প্লেন চালাতে, প্লেন বের করে চলে যাচ্ছে। এই হলো তোমার সাম্রাজ্যের বিস্তার। সেরকম ঠিক দ্বিতীয় চন্দ্রগুপ্ত এক্স্যাক্টলি সেরকম 9 জন ব্যক্তি তাকে ঘিরে দ্বিতীয় চন্দ্রের সাম্রাজ্য বিস্তার করেছিল, তাকে ঘিরে নবরত্ন বলা হয়। আর এই নবরত্নের মধ্যে নিয়ে উল্লেখযোগ্য যে ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে দ্বিতীয় সাম্রাজ্য ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে যে কোশ্চেনটা বারবার রিপিট হয়, নবরত্ন কোন গুপ্ত সম্রাটের শাসনকালে বিরাজ করত? এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তো নানান মতভেদ আছে। হ্যাঁ, যে অনেকে বলছে এর সবাই ছিল না। অনেকে বলছে যে কেউ এর আগে, মানে আগে ছিল, কেউ বলছে আর পরে হ্যাঁ, জন্মেছে। বলছে যে দুজন হয়তো এটা হয়তো টাইম ফ্রেম থাকতে পারে, আবার দুজন হয়তো পরের টাইম ফ্রেমে ছিল। কেউ ঐতিহাসিক বলছে। এগুলো তো সব আমাদের প্রামাণ্য, শুধু নিজের চোখে দেখেনি, প্রত্যেক আমাদের বিভিন্ন বই গ্রন্থ, সেখানে বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে লেখা রয়েছে। কিছু কিছু বইয়ের আমার ভ্যালুয়েশন। ক্যাথরিন ফ্রাঙ্ক বলে একজন রয়েছে, ক্যাথরিন ফ্রাঙ্ক, যিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে একই সঙ্গে স্কুলে পড়েছেন। ইন্দিরা গান্ধীর টাইম ফ্রেমে সব থেকে ভালো বই যদি যাকে ধরা হয়, সেই ক্যাথরিন ফ্রাঙ্কের বই ধরা হয়। এই জন্য কিছু বইকে এখানে গুরুত্ব দেওয়া হয়, ওই টাইম ফ্রেমে কিছু গ্রন্থ ভালো লিখেছে। সেই বেসিসে ধরা হয়েছে যে নবরত্ন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্যে বিরাজ করে। ইতিহাসে আমরা এটাই পড়ে আসছি এখন অবধি যে নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্যে বিরাজ করে। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে কালিদাস। এরকম 9 জন ব্যক্তি রয়েছে, 9 জন ব্যক্তির নামও রয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম ফ্রেমে কিনা পর্যটক এখানে একটু উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট ঘটনা তোমরা জানবে যে টাইমটা সম্ভবত 2019 বা 20 সেই টাইম ফ্রেমে একটা হয়েছিল যে চীনে ব্যাঙ, এত ব্যাঙ জন্ম নিয়েছে, মানে মাঠে ওদের মনে হয়েছিল যে চীনা যারা যে সমস্ত সোশ্যাল আছে ওই ব্যাঙকে ফেলে দেওয়া উচিত। তারা বিভিন্ন রকম ওষুধ পেস্টিসাইড দিয়ে ওটা মেরে দিল। এক বছরের মধ্যে এমন এমন পোকা জন্মগ্রহণ করেছে যে ওষুধে মরছে। চীনে ক্রাইসিস এসে গেছে, ওরা কৃত্রিম পর্যায়ে আবার ব্যাঙ জন্ম দেওয়া শুরু করেছে। সেই ব্যাঙগুলো ধরে খেয়ে তবে এজেন্ট কন্ট্রোল করেছে। এগুলো বলছে সব পাওয়া গেছে এই ভারতবর্ষের যে সময় বই লিখে নিয়ে গেছে এই কবিরাজ তন্ত্রকার, এই সময় এসেছিল এসে সব নবরত্নের কথা সব শুনে শুনে লিখে নিয়ে গেছে। বলছে এই নিয়ে চীনকে আজকে সমৃদ্ধ করেছে। চীন আজকে যে টপিক পজিশন আছে অন্যতম উল্লেখযোগ্য। সেই সময় চীনা পর্যটক ভারতবর্ষে এসে এই সমস্ত লিখে নিয়ে গেছে, এবং সেই টেকনোলজিতে ওরা কি করছে, ডেভেলপ হচ্ছে, আর আমরা অ্যাডপ্ট করছি কোন টেকনোলজি? আমেরিকার মডার্ন টেকনোলজি। শুধু ড্রেস নিচ্ছি আর কিছু না, ছোট ছোট ড্রেস নিচ্ছি, মডার্ন, এখানে কাটা এখানে কাটা এখানে ড্রেস বাদে কিছু নিচ্ছি না, মডার্ন টেকনোলজি, ওয়েস্টার্ন কালচার। আজানো ওয়েস্টার্ন সম্মান চাইবো। হ্যাঁ,
সে যাই হোক, সে বিভেদ আলাদা। এই যে টেকনোলজি, এই যে বিভিন্ন যে বইতে লেখা রয়েছে যে এইটা এই করলে এই হবে, এইটা এই করলে হবে, এইটার মধ্যে এই করতে হবে, এই যে আগে এত ডাক্তার ছিল, কিন্তু তখন আমাদের হচ্ছে শল্য চিকিৎসা হতো, তাই না? তখন শল্য চিকিৎসা হয়, কেটে মানুষকে জুড়ে দিতে পারতো, এরকম বিভিন্ন ঘটনা দেখা গেছে। তো ফলে তখনকার যে সমস্ত কবিরাজ বিদ্যা ছিল তারা ছিলেন পারদর্শী ছিল। আর এই নবরত্ন বিরাজমান দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমার এত বেশি প্রভাবিত করেছিল। বুঝলেন? এই সময় তারা কাকে বললাম, ফাহিয়ানের সময় ঘুরতে এলো, যে বই লিখো তার নাম হচ্ছে প্রভুকে। নবরত্ন বিরাজ করছে ফাহিয়ে। ভারতবর্ষে আসবো, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা সেই কোশ্চেন বারবার রিপিট করে, কিন্তু ফাহিয়ান যার সাম্রাজ্য বলে বাংলাদেশ ছিল। দ্বিতীয় সহকর্মী বীরসেন লিপি লিখেছেন। দ্বিতীয় সহকর্মী। হ্যাঁ? হ্যাঁ। বুঝলেন? এটা হচ্ছে বিষ্ণুর উপাসক ছিলেন, বাকি সাম্রাজ্যের যে শাসকগুলো গুপ্ত সাম্রাজ্য তার প্রত্যেকে পাওয়া হচ্ছে শিবের উপাসক। ওই জন্য দেখবে যে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে বেশিরভাগ সব ওই শিবের যে সমস্ত নাম সেই উপাধিতে ধারণ করে, মহেশ্বর উপাধি ধারণ করবে। আচ্ছা, দ্বিতীয় জন্ম হয়েছে ওনার নাম কি বললাম, মেয়ের নাম প্রভাবতী। কোশ্চেন এভাবে আমরা রিপিট করে যাকে দেখবো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম হলো প্রভাবতী, কুবেরনাগা, কুমার দেবী, রেবতী, খেলবি। নিচের নিচের এই চারজন ব্যক্তি, ব্যক্তিগুলোর মধ্যে যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত
একটা নাম দিল, তার তিনটে নাম দিল, তার মধ্যে একটা নাম হলো হচ্ছে প্রভাবতী। ইনি মনে হয় একটা বিয়ে করেছে। ইনি মনে হয় একটা বিয়ে করেছে। তা বলা যাবে না যে একটা বিয়ে করে দুটো। এই একটাই মোটামুটি দেখেছি। তবে না একটা লেখা রয়েছে, কিন্তু বলা যাবে না, আর বই হয়তো কোনো বইতে তাহলে আরো ছেলে থাকতো, একটা মেয়ে একটা ছিল। হ্যাঁ, ইনি মনে হয় একটু মানুষ হতে ছিল। একটা বিয়ে করেছে বলে যে মানুষ একটা বিয়ে করে মানুষ এমন তো বলা যাবে না। কনসেপ্ট তখনকার টাইম টেবিল সেই খুব সময় আলাদা ছিল, সেই টাইম টেবিলে কি প্রবলেম ছিল সেটা তারা ফিল করতে পেরেছে, তাই না? ওই একটা করে বিয়ে করে অস্থির হয়ে যায়। সেটা তো যারা যারা বিয়ে করে তারা তো বলতে পারে। তাহলে আমি বলবো, হ্যাঁ, তাহলে আমি বলবো। হচ্ছে পরবর্তী শাসনে কুমারগুপ্ত, তারপরের শাসনের নাম হচ্ছে স্কন্দগুপ্ত, আর শেষ শাসনের নাম হচ্ছে জীবিতগুপ্ত, তাই তো? সব তিনটে লিখিনি, পাঁচে লিখিনি। কুমারগুপ্ত উল্লেখযোগ্য আছে, উনি অর্থনীতি যুদ্ধ করেছিলেন। এই তারপরে হচ্ছে ওই এটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন বিক্রমশিলা। নালন্দা, হ্যাঁ ভুলে গেছি। বিক্রমশিলা করেছিল সেই পাল 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 ধর্মপাল করেছিল। বিক্রমশিলা অদন্তপুর। ইনি হয়তো বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। হ্যাঁ। কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন, আর তার পরে মহেন্দ্রগুপ্ত উপাধি দান করেছিলেন। এই দুটো ইম্পর্টেন্ট। তার পরবর্তীকালে যা হচ্ছে স্কন্দগুপ্ত, কিন্তু ভারতে হচ্ছে রক্ষাকর্তা বলা হয়, হুনদের পরাজিত করেছিল। হুনরা কারা? উপজাতি। এক ধরনের উপজাতি যারা বিদেশ থেকে ভারত যাযাবর জাতি, হুন হচ্ছে যাযাবর জাতি। এদেশে যায়, ওদেশে যায়, এদেশে যায়, এগুলো লুটপাট করে। ভারতবর্ষে যে দুটো জাতি এসেছিল তাদের মধ্যে হচ্ছে হুন জাতি। হুন জাতির দুটো শাখা বের হচ্ছে, সেতুন একটা হচ্ছে কালো হুন, তাই তো? সেতুনের নেতা আছে একটা, কালো হুনের নেতা আছে। এবং এই হুন জাতি যে জাতিটা রাজস্থানে বসবাস করেছিল, পরবর্তীকালে তারা রাজপুত নাম ধারণ করেছে। রাজপুত যে আজকে যারা ভাবি সবচেয়ে উল্লেখযোগ্য, তারা হচ্ছে ওই রাজস্থানে বসবাসকারী ব্যক্তি, তাদেরকে রাজপুত বলে থাকে। সে ধরনের একটা শাসন হচ্ছে বর্তমানে রাজপুত শাসন। কখনো কোনো ইন্টারভিউ কোশ্চেন করে বর্তমানে যে আমরা রাজপুত বলে যে তারা কোন বিদেশি শাসন থেকে এসেছে, কিন্তু মনে করেন ওই দেশে ডিটেলসে বলতে হবে না। মনে করা ওই মনে করেন যে তারা বিদেশি ছিল, তারা পুত্র দুটো পুত্র সাহসী ছিল। আর ভারতবর্ষে একমাত্র যে জাতি রয়েছে যেটা হচ্ছে রাজস্থান রাজপুত জাতি। রাজপুত জাতির মধ্যে যে শৌর্য রয়েছে সেটা ভারতের কোনো জাতির মধ্যে আপাতত দেখা যায় না। তারপরে রাজস্থানের এই যে মরুভূমিতে নিশ্চিত যাদব জাতি কেউ সেখানে বসবাস করত। আর দেখা যায় ওই হিন্দু মুসলমান বলার ওই পাশ দিয়ে আসছে যে সমস্ত জাতি, তার মধ্যে দেখা যায় যে পরবর্তীকালে যে জাতি বসবাস করছে হিন্দু। আচ্ছা, তারপর হচ্ছে কি স্কন্দগুপ্ত। ঘুম পাচ্ছে? ভারতের রক্ষাকর্তা বলা হচ্ছে বুঝলেন?
শেষ আমাদের জীবিতগুপ্ত আর অজন্তা ইলোরার যে মন্দির, যে গুহা কেটে যে মন্দির তৈরি করা, যে পাথর কেটে যে মন্দির তৈরি করা, সেই আর্কিটেক্ট সেটা হচ্ছে এই গুপ্ত পিরিয়ডে হয়েছে। কোশ্চেনটা এরকম হয় যে অজন্তা ইলোরার যে গুহা চিত্র বা মন্দির বা পাথর কেটে যে অজন্তা ইলোরার গুহা মন্দির, এটা কোন শাসকের টাইমে দেখা যায়, মানে কোন সাম্রাজ্যের টাইমে? উত্তর প্রিয়, সব প্রিয়, পূর্ব প্রিয়, পল্লব বংশ, এই বংশ আর ঠিক আছে? এই কারণের জন্য সব কিছু বলে, সব দিক থেকে স্ট্রং ছিল। হুন আক্রমণ আটকে দেয়, ওই কারণে তো সলিড টাইম হুন আক্রমণ আটকে দিয়েছে, তাই না? এটা কিন্তু আটকাতে পারে। বারবার বললাম যে এটা সাম্রাজ্য খারাপ করে রাখার জন্য কি করা দরকার, ওই মাস্ক দরকার, ইন্টারনাল সিকিউরিটি দরকার, আর হচ্ছে তোমাকে সম্মান দেবে, মানে রেসপেক্ট দেবে। তোমার সেই পাড়ায় পাঁচলা বাড়ি তৈরি বলে চলে যাচ্ছে, কি খারাপ লাগে। তোমার যদি সেই প্রভাব থাকে, তাহলে তুমি যদি কিছু না তোমাকে কিন্তু বলতে পারবে এই না এই কর্মবাস খুব পেটা ভারতের রক্ষাকর্তা বলা হচ্ছে স্কন্দগুপ্তকে, গুণ আক্রমণ প্রতিহত করেছিল বলে, তাই তো? আর শেষ শাসক পেয়ে গেছে গুপ্ত বংশের জীবিতগুপ্ত পেয়ে গেছি, আর অজন্তা ইলোরার মধ্যে এই টাইপের। এর থেকে ডিটেলস কোশ্চেন যখনই যাবে তোমাকে পরীক্ষা করতে হবে। তাহলে একটা কনসেপ্ট পেলে যে গুপ্ত বংশের এই শাসক রয়েছে, এই করেছে, আর এর মধ্যে দিয়ে কি করতে হবে, তোমাকে এরপর পদ্ধতি এক্সট্রা কোশ্চেনের মধ্যে অ্যাড করা হবে, আরো কি কি কোশ্চেনের মধ্যে জানা আছে এবং তোমাদের সার্চ করতে হবে, করে তোমাদের সেই জিনিসগুলো করতে হবে। ওই তারপরে তিনি সুদর্শন হ্রদের সুদর্শন পুরো সংস্কার করেছিল, যে রথটাকে আবার সাজিয়েছে, মানে এগুলো তখন আমরা মধ্যযুগ মধ্য পিরিয়ডে পেয়ে যাবো যে কুতুব মিনার, কুতুব মিনার কাজ পুনরায় সংস্কার কি করেছে, পুনরায় আলাউদ্দিন খিলজি করেছে। কাজ শুরু কে করেছে? শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, আইবক শেষ শেষ করেছে করেছিল ইলতুৎমিশ। আবার ফের যখন বাজ পড়ে ক্ষতি হয়েছিল, মোহাম্মদ বিন তুগলক। এই যে কোশ্চেন সুদর্শন হাত অনেক আগে থেকে পাওয়া যাবে, আমরা সেই জায়গাতে পুনরায় সংস্কার করেছিল, এটা তোমাকে আরো পড়ে তোমার কোশ্চেন অ্যাড করবে, লোক নিজে পড়বে এবং আরো অ্যাড করবে, আর অনেক কোশ্চেন আছে, এখানে অনেক কোশ্চেন আরো আছে যেগুলো পড়ার মতো, বাট তোমাদের একটুকু হলে মোটামুটি আপাতত এখানে কনসেপ্ট থাকবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, তো ইতিহাসের ক্ষেত্রে একটা কথা বারবার বলি তোমাদের, কনসেপ্ট আকারে মনে রাখবে, তাতে তোমাদের অনেক বেটার হবে, কারণ একটা টাইমের পর ভুলে যাবে, একটা ভুলে তো কনসেপ্ট থাকবে, সেটা এই গল্পটা বলেছে, এই ঘটনা কি হবে তোমাকে বলে দিবে, বুঝলে? মানে একটা মনে থাকবে, যেমন আমাদের আমরা যে সময় পড়েছিলাম বিভিন্ন টাইপের গল্প পড়েছি, তো কিছু কিছু গল্প এখন আমাদের মনে থাকে, হিস্ট্রির জন্য আমার মনে হয় পার্সোনালি যেটা ডেসক্রিপটিভ পড়াটা খুব জরুরি, খুবই জরুরি, কারণ হিস্ট্রি থেকে যে কোনো গল্প আকারে পড়া। হ্যাঁ, কারণ যে কোনো কোশ্চেন যদি গল্প আকার শোনো তো বিশাল মনে থাকে, অনেক ভালো মনে থাকে, তখন পরীক্ষায় ও হেল্প করবে। তা কেন করবে এখন? আরে এই জন্যই করবে যে 5 জনের লাইফ থেকে আলাদা লাইফ গ্রিড করতে চাও, জীবনকে তৈরি করতে হবে, তোমাকে আলাদা কি করতে হবে। তো আহ, তোমরা প্রত্যেকেই জানো, কি করে দাও, খাতা মুছে দাও, আর এ দেবো না। হ্যাঁ, একটা গোল করে দিয়ে সেগুলো দাও। হচ্ছে, তোমরা মাটির জিনিস তৈরি করে দেখেছো, কি বলো তাহলে? মাটির জিনিস আর তৈরি করে তৈরি করে কি বলে? কুমোর বলে, কুমোর, কুমোর। আচ্ছা, গল্পে যাওয়ার আগে একটা কনসেপ্টের কত কনফিডেন্ট হয় না, একটা ইন্টারভিউ একটা কোশ্চেন করা হচ্ছে, মানে একজন অনেক মানে ভালো আনসার করছে, ভালো সবকিছু কথা কোশ্চেন করা হচ্ছে। আচ্ছা বলো তো, আকাশের তারা আর পুকুরের মাছের মধ্যে কি রিলেশন রয়েছে? একটু বলুন, একটু কি ভাবছো? ব্যাপারটা সবসময় ভাবনা চিন্তার মধ্যে, অনেক সময় কনসেপ্ট নরমালি কোশ্চেন, তারা আকাশে থাকে, মাছ জলে থাকে। তো তার মধ্যে কোনো রিলেশন নেই। এই কোশ্চেন না বলছে এর মধ্যে কোনো রিলেশন নেই, এই কনফিডেন্স, এটাই হচ্ছে কনফিডেন্স। তুমি একটু বলবো তো বলতে কি ভাবো?
হ্যাঁ, কোশ্চেনের প্রাসঙ্গিকতা হতে হবে। ওকে একটা কোশ্চেন করা হবে, সে উল্টো উত্তর দিচ্ছিল, সেটাও আমরা পাবো। কোশ্চেন রিলেটেড মাঠে যাবে তো। ছোটবেলা করে আসছি, মা শিখিয়েছে, বাবা শিখিয়েছে, স্কুলে শিখিয়েছে, এখন শিখছি, শিখছি কেন? তো এক কুমোর গরমের টাইম, আর গরমের টাইমে শিবের মাথায় জল ঢালবো। শ্রাবণ মাসে আরে কিছুদিন আগে যে জল ঢালাটা হয়ে গেল, শিবরাত্রি হ্যাঁ, ওই জল ঢালা, মাসে ওই জল ঢালার কথা বলছি। সেটা বলতে হবে ঠিক করে। গরমের সময় কেন বলছি আমি? বলছি তো গরমের সময়, এই গরমের সময় যে জল ঢালা, এখন বুঝতে পারবি না কোনটা গরমকাল আর কোনটা না এখন ঠান্ডা প্রচন্ড কাল। গরম। এই গরমের সময় এখন জল ঢালা প্রচন্ড গরম, তাহলে জল ঢালা করা যায়। তো শিবের পুজো করতে গেলে আমাদের কি হবে? কলকে দরকার হয়, কলকে একটা ব্যাপার আছে। তো এক কুমোর যে আমার ট্রেন্ডিং এ রয়েছে, কি রয়েছে? বলছে, কলকে। তো স্ত্রী এসে বলছে যে তুমি কুমোর বানা, ইয়ে বানাচ্ছো? হ্যাঁ, প্রচুর বিক্রি, তুমি কলসিও বানাতে পারো। মানে তুমি যদি এই যে কলকে না বানিয়ে কলসি বানাতে পারো, হ্যাঁ, কথা শুনে খারাপ হবে। তখন এই যে যে মাটি দিয়ে কলকে তৈরি করছিল সেটি কলসি দিয়ে করেছে। তো তখনই কনসেপ্ট করা যে তাদের ভিতরে কোনো শব্দ আছে, বলে কি ভাই কুমোর, হঠাৎ তোমার মন চেঞ্জ হয়ে গেল? আমার বউ বললো শুনে আমি ভাবলাম যে হ্যাঁ এটা করলেই ভালো, তাই আমি আমার দিশাটা চেঞ্জ করবো। বলে না, এটা শুনে খুব খুশি হয়েছে। তোমার খুশি কি ভাই, তোমাকে তো বেশ। বলে আগে তুমি করলে তৈরি করো, নিজেও জ্বলতাম আর পাঁচজনকেও জ্বালাতাম। এখন মাটির কলসি, নিজেও ঠান্ডা থাকবো আর পাঁচজনকেও ঠান্ডা রাখবো। মানে একটা বিচারধারা কত বিচারধারাকে চেঞ্জ করে দিচ্ছে। বলার যে পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে তোমাদের এখনকার কনসেপ্ট যদি এরকম পার্সপেক্টিভ চেঞ্জ হয় তাতে কি হবে, যে তোমাদের লাইফ সেই জায়গায় লিড করবে। আজকে যে মানে দুটো বইটা ফেলে দিয়ে কাজ শুরু করেছে, কিন্তু দেখি হ্যাঁ হ্যাঁ 5 বছর দাঁড়িয়ে থাকবো, 2 ঘন্টা লেগে দাঁড়িয়ে আসবে আর কি ঝড় বসে। আমি 4টে দিকে দাঁড়িয়ে আছি, তুমি কেন 4:10 এলে? হ্যাঁ, 4:05 কেন আমাকে 5 মিনিট ওয়েট করতে হবে? তুমি এদিকে দাঁড়িয়ে আছো দুটো থেকে, তুমি কোশ্চেন করছো বলো তো আমাকে 4টে থেকে 4:05 দাঁড়াবো। হ্যাঁ, মাকে বলে দাও, বিরক্তি কথা বলে 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 না, না তুমি ঠিক করবে। অর্থাৎ তুমি লড়াই করছো কিন্তু ভুল পার্সপেক্টিভ লড়াই করছো। আজকে যেটার পিছনে ছুটছো, আজকে সেইটা যদি এটার পিছনে ছুটো, দেখবে অনেক কিছু ডেভেলপ হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। বারবার বলছি যে টাইম তোমরা ঠিক জায়গায় দাও। আমি পার্সোনালি প্রত্যেকেই বলি যে প্রেম করা খারাপ জিনিস, কিন্তু কখনো বিট্রে করা খারাপ জিনিস। প্রেম নিঃসন্দেহে ভালো জিনিস। যদি কেউ তোমাকে ছেড়ে চলে গেছে খারাপ জিনিস, তাহলে তুমি আরেকজনকে ছেড়ে দেবে, এটা কিন্তু ভালো জিনিস না। স্যার আমাকে ছেড়ে চলে গেছে, আরেক কাছে আছে ভালো ছেড়ে চলে গেছে। তো ওর মধ্যে পার্থক্য কি না? প্রেম করা কখনোই খারাপ নয়, খুবই ভালো। একটা তোমার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, এই টাইমে যেতে হবে, এই করতে হবে। এবার তুমি যদি ভেবে নাও যে আমি এটাকে এক্সপ্লয়েট করব, এটা কথা আছে না, ফাঁকি চাপে দেবো, ও করতেই যাবে। এই কনসেপ্টে যাতে তুমি একটা দিন প্রতিদিন পড়ে যাবে, তাহলে পরিস্থিতি এরকম। বারবার আমি তোমাদের একটা কথাই বলি যে পরিস্থিতি খুব খারাপ, তোমরা প্রত্যেকেই দেখতে পাবো রাত দিন, তোমরা প্রত্যেকেই এরকম বিভিন্ন জায়গায় কাজ করছো, তোমাদের কত লোক কাজ করে। আচ্ছা বলো, বারাসাত থেকে তোমরা জানো কত মেয়েরা কাজে যায় কলকাতা, লোকের বাড়িতে খারাপ হয়ে যায়, তাই না? কত লোক কাজে যায়। প্রত্যেকের পরিস্থিতি ভালো ছিল, পরিস্থিতি অনুযায়ী তারা শুধরে যায়নি, হয়ে পরে দেখে নেবো। এখন যেটা আমরা যেমন চলাফেরা করি, পরে দেখবো বইটা ফেলে দেওয়া, পরবর্তীতে তোমাকেও বই সেই জায়গায় ফেলে। ওই জন্য বলি টাইম খুব কম। আমি কাকে জিজ্ঞেস করেছিলাম
স্যার একদম টাইম আমিও তোকে এই কথা বলছি তোদের টাইম বহুত কম আছে শুধরে যায় এক্ষুনি স্যার আমার টাইম আমিও সেই একই কথাই বলছি তোদের টাইম বহুত কম আছে একবার শুধরে যায় যদি পরিস্থিতি একবার বদলানো শুরু করে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এরপর জার্নি করে করে জামা প্যান্ট ছিঁড়ে যাবে তো খারাপ খবর এটাই যে টাইম বহুত কম আছে আর ভালো খবর একটাই এখন নো টাইম রয়েছে দুটো যে ইন্টারলিঙ্ক খারাপ খবর আছে টাইম বহুত কম কিন্তু ভালো খবর এটাই এখন নো টাইম রয়েছে যদি তুমি বদলাতে চাও হ্যাঁ সব উচ্চমাধ্যমিক পড়ে কি বলেছে উচ্চমাধ্যমিক পড়ে কোথায় কিভাবে নাম্বার খুঁজতে হয় কোথায় কিভাবে দাঁড়ালে সে আসবে সেটা জানি বই দেওয়া হচ্ছে তোমাদের মা বাবা পয়সা দিচ্ছে অ্যাটলিস্ট ওর মধ্যে সেল্টার তো আছে মানে ছাদটা আছে নাকি ছাদগুলো ঘুমাতে পারবে অনেক বাচ্চা আছে তারা ছাদগুলো ঘুমাতে পারবে ফুটপাতে ঘুমাচ্ছে কিছুদিন আগে একটা আইপিএস অফিসার মাঠে মাঠে গুরুজন ফুটপাতের দিকে ঠাকুর চলে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার এই যে ভাবো কনসেপ্ট কোন জায়গায় পারিবারিক ব্যবসা যে মাঠে বলছে আমি বেশি আমি একটা আইপিএস করছি আইএস করছি ঠাকুর চলে গুরুজন কেমন মান সম্মান লাগবে সেটা ভেবে ঘরে বসে থাকতে হবে না আমি মাঠেই যাবো সবচেয়ে ভালো জায়গা ওখানেই বসে থাকবো পাস করে চাই বলবো অনেক ভালো ভালো বাড়ির ছেলে দেখবে আমার মাত্র খুব টাকা বেড়েছে দাঁড়িয়ে আছে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি বেরোচ্ছি গেট পড়েছে বলে মেরে দিয়ে চলে যাবে বলে না বলে ছাড়তে পারবে না তুমি আমাকে বলো কোথায় আসবে বলে আজকে আসো রাতে বাড়িতে আমার কেউ নেই বলে হ্যাঁ গঙ্গা নদীর ওপার বলে গঙ্গা নদী কি জানিস আটলান্টিক মহাসাগর পেরিয়েছি গঙ্গা নদী আমার ভয় আছে এক্সপ্লয়েট করার কথা ভাববে না প্রেম করো অবশ্যই ভালো ডিসিপ্লিন তৈরি হবে এক্সপ্লয়েট করার কথা বলে তুমি নিজে এক্সপ্লয়েট হয়ে যাবে বুঝতে পারবে তাই হবে যে লাইফের বিশাল একটা খারাপ জিনিস এই ইলেভেন টুয়েলভ পড়ার পর কলেজে আসবে একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আমার পার্সোনালি এটা পুরো পার্সোনাল ভিউ আমি বলি যে একটা উচ্চ মাধ্যমিক পড়া ছেলে মেয়ে কাছে আসার প্রধান কারণ হচ্ছে কাছে কারণ যদি তাই নাই হতো তাহলে একটা ছেলে যে মেয়েটার সঙ্গে প্রেম করছে সেই মেয়েটা যে ছেলেটার সঙ্গে প্রেম করছে আরেকটা মেয়ে যে ছেলের সঙ্গে প্রেম করছে তার মানে ছেলে দুটো সুন্দর ছেলে ছেলে প্রেম করতে পারতো মেয়ে মেয়ে প্রেম করতো তাই না এটা সেক্সি হয় সেক্স তো হয় কিন্তু না কিন্তু এটা হয় না কেন? কারণ প্রত্যেকটা চাইলে এইটাকে ডিমান্ড করতে হবে লাইফে এমন জায়গায় শেষ করে ফেলবে রাত দিন খাচ্ছে যার সঙ্গে প্রেম করে যার জন্য সব জীবন ছেড়ে দিল জীবন তোমাকে এমন ছেড়ে দেবে সব তোমার একদম অতিষ্ঠ করে ছেড়ে দেবে টাইম ফ্রেম রয়েছে জীবনে সব কিছু পেয়ে যাবে যেটার জন্য তুমি দৌড়াচ্ছ যেটার জন্য কি গাড়ি নেই সব কিছুই পাবে টাইম হবে তাতে লাইফও ভালো চলবে তুমিও ভালো চলবে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা অল্প করো যেটুকু পড়াতে হয় সেটুকু বাড়িতে গেলাম আধা ঘন্টা দাও 10 মিনিট দাও রেগুলার আমি বলি তো 1 ঘন্টা পড়ো সারাদিনে 24 ঘন্টার 1 ঘন্টা টাইম কিন্তু প্রতিদিন যদি গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাও তোমার মাথায় থাকবে যে আমাকে কি এক ঘন্টা পড়তে হবে গার্লফ্রেন্ডের সঙ্গে রাত 12টার সময় 12টা থেকে একটা এক ঘন্টা কেন পড়বে যদি গার্লফ্রেন্ড বলে যে আমি তো যেতে পারছি না এখন তুমি দাঁড়াও 1 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে বাড়িতে এসে না খুব কষ্ট করে চাপ করতে হবে এইটা করবে 1 ঘন্টায় কোন ঘন্টা 1 ঘন্টা না আমার মতো করে 1 ঘন্টা যদি কেউ পড়ে না 1 ঘন্টা মানে 1 ঘন্টা প্রতিদিন 365 দিন তবেই একটা জায়গা তার লাইফে প্রেম করো নিশ্চয় কিন্তু বিট্রে না বুঝে ভাই তোমার জায়গা যাবে না তুমি ভাবে না প্ল্যান করে দিব তারপর নিতে হবে গঙ্গা লাইফ তুমি গঙ্গায় ফেলে দেবে তুমি নিজে ভুলে যাবে এক্সপ্লয়েট করার কথা আমি কাউকে প্রেম করবো তুমি রিয়েলি তোমার যদি কাউকে দরকার হয় থাকবে ঠকিও না নিজেও মিথ্যে কথা বলে কারোর সঙ্গে রিলেশন নেবে আমার
তো সবচেয়ে আগ্রহী লাগে যে ম্যাক্সিমাম দেখি মানে বিজনেসের মধ্যে সমস্ত বিজনেস। আজকে কথা হচ্ছে কাল কথা হচ্ছে কেউ আমাকে বিয়ে করবে, হ্যাঁ তোমার সাথে থাকবে না, তার বিয়ে করবে। আরে ভাই তোমার যদি ভালো লাগে একসঙ্গে থাকো, বিয়ে করে বলে থাকো, তুমি থেকোই না। মানে গিভেন টাইপ করেছে, সে তো মিথ্যা কথা বলবি, সেটা কেন মিথ্যা কথা বলবি, একটা মেয়ে কেন মিথ্যা কথা বলবি, যেখানে লেনদেনের ব্যাপার থাকবে মিথ্যা কথা সেখানে আসবেই আসবে। যদি আমি মিথ্যা বলে যদি আমাকে দিয়ে দেবে, তাহলে কেন মিথ্যা বলবো, বলবেই। আর ওই চক্করে পড়ে গিয়ে তোমার লাইফ ওয়েস্ট করবে, সে আরো পাঁচজনকে জানাবে, সে খুব ফুললি এক্সপ্লয়েট করবে। ওই জায়গাতে বেরিয়ে এসে চেষ্টা করো পড়াশোনার মধ্যে ঢুকো। অল্প অল্প করে যেটুকু তোমাদের ক্লাসে পড়াশোনা অঙ্ক কিছু তোমাদের এক দুই চার পাঁচটা চ্যাপ্টার করাচ্ছে, একটা চ্যাপ্টার করে তার মধ্যে 10টা ভ্যারিয়েবল দেখাচ্ছে, ঠিক আছে কিভাবে টাইম হলো কিভাবে হতে পারে, পাইপ হলো কিভাবে হতে পারে, এই অঙ্কগুলো মোবাইলে সার্চ করো কিভাবে হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, ইউটিউবে সব দেখিয়ে দিয়েছে, সেটাকে দাও। প্রচুর আছে, তুমি যদি দেখতে চাও বললাম না মোবাইলে তুমি লেভেল কি দেখবে সেটা তোমার উপর। এগুলো আমি ম্যাথের কত ইচ্ছা প্রচুর প্রচুর সে পয়সাকে শুরু করে আপনার সমস্ত সাবজেক্টে পেয়ে যাবে। আদিত্য রঞ্জন এবার তোমাকে ওই টাইমটা দিতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা।